কেউ না একটা কথা বললো না, আমি অবাক হয়ে গেলাম। এবং তখন আমি একটা কথা বলছি, যে বললাম যে আমার কাছে জেনারেল গুল ওসমানী সাহেবের একটা সার্টিফিকেট তখন যেটা দিয়েছিলেন, সেই সার্টিফিকেটটা আমার কাছে আছে। আপনার যদি এখানে সে যারা আছেন, মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত নাই হয়ে থাকে, পুলিশ গেল কেন? তাকে কে ইনফর্ম করলো? বা সে কোন তাগিদে গেল? আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার সঙ্গে আছেন একজন বিশিষ্ট জন, একজন অভিনয় শিল্পী, আমার কলিগ গোলাম মাহমুদ ভাই। তিনি দীর্ঘ জীবন অভিনয়ের সঙ্গে সংযুক্ত, থিয়েটারের সঙ্গে সংযুক্ত, আহ, আমাদের সংস্কৃতির একটি পরিচিত মুখ। আজকে মাহমুদ ভাইয়ের সঙ্গে আড্ডা হবে, তার অনেক কথা জানা হবে। সেই সঙ্গে আপনারাও মাহমুদ ভাইকে নতুন করে হয়তো চিনতে পারবেন। মাহমুদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তবে শুরুতেই একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, যে সেটা হচ্ছে সম্প্রতি আপনি শাহবাগে, রাইট, শাহবাগে আপনি হুম। দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন একটা দাবি নিয়ে, এবং যৌক্তিক দাবি। সেই দাবিটার একটু যদি আগে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিই, তার আগে আমি একটু বলে নিই। সম্ভবত দাবির কারণটা হচ্ছে যে আপনার বাবা মানে আঙ্কেলকে বিএনপি করার কারণে তাকে মুক্তিযোদ্ধা গ্যাজেটে তার নামটা ওঠানো হয় নাই। এখন বিএনপি সরকার এসছে, আওয়ামী লীগ যেটা করে নাই, বিএনপি সরকার যেন সেই সংশোধনটা করে নেয়, এটাই বোধহয় আপনার দাবি। তো এটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। আহ ধন্যবাদ প্রিয়াল ভাই, আমাকে আজকে আপনার এই আহ স্টুডিওতে আহ্বান করবার জন্য। আমি একটু বলতে চাই যে সেটা হলো যে আপনারা হয়তো দেখেছেন যে আমি গত প্রায় 5 দিন যাবৎ শাহবাগে অবস্থান করছি একটি যৌক্তিক বিষয় নিয়ে। সেই যৌক্তিক বিষয়টা হলো যে 1971 সালে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধ কিন্তু এমনি এমনি হয় নাই। মহান মুক্তিযুদ্ধের সময় দেখেন যে আপনাদের মানে প্রায় 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই যে আমাদের স্বাধীনতা অর্জন, এই স্বাধীনতা অর্জন করেছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধারা কিন্তু এই স্বাধীনতার 55 বছর পরেও আমি আমি জানতে পেরেছি এবং আমি দেখেছি, এবং আমার ঘরেই আমার বাবা, তিনি একজন মানে প্রকৃত ফ্রিডম ফাইটার, এবং তিনি সম্মুখ যুদ্ধের মানে সম্মুখ সারির একজন মুক্তিযোদ্ধা ছিলেন 1971 সালের। এবং তিনি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, আমি শুনেছি এগুলো। তিনি গেরিলা যুদ্ধ করেছেন। এবং আমাদের যে উজিরপুর থানা, বরিশাল জেলার যে উজিরপুর থানা, এই উজিরপুর থানার প্রত্যেকটা মানুষ জানে যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো তার গেজেটটা এখনো কেন হয়নি, সেটাই সেই জায়গায় যদি আসি, তাহলে যখন বিএনপি গভর্নমেন্ট যখন একবার শুরু করেছিল, তখন আমি আব্বাকে একবার বলছিলাম যে আব্বা, এই কাজগুলো যেহেতু গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে একটা, এবং অনেক রকম আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাও হয়তো কিছু ফ্যাসিলিটিস পাবে, যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই সম্মানার্থে। তো তখন আব্বা বললো যে না না, এগুলো আসলে আমি তো দেশকে স্বাধীন করবার জন্য যুদ্ধ করছি, আমার এগুলো কিছু লাগবে না। এটা আসলে কিছু লাগবে না। তো আমি না তারপর কিছু বলতে পারিনি আর তাকে। তো এরপরে তারপরে আমি তাকে অনেকবার বলছি, বলার পরে যখন 2002 সালে আব্বা সেটা নিজের হাতে একটা ফর্ম সে ফিল আপ করেছিল জমা দেবার জন্য, এবং সেটা সে জমাও দিয়েছিল, কিন্তু তারপর সেটার কার্যক্রম স্থগিত হয়ে গেছে। এরপর যখন 2004 সালে তিনি মারা গেলেন, 2004 সালে মারা যাওয়ার পরে এরপরে আমি আসলে ওটা নিয়ে আর খুব বেশি মুভমেন্ট করতে পারিনি, কারণ তারপর তো আপনার গভর্নমেন্ট চেঞ্জ হলো, অনেক রকম জটিলতা হলো। এরপর যখন 2011 সালে আবার আহ আওয়ামী লীগ সরকার যখন 9-এর পরে ক্ষমতায় আসলো, তখন 2011 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট আবার একটা সার্কুলার দিল যে যারা এখনো মুক্তিযোদ্ধা হতে পারে নাই, গেজেটের নাম অন্তর্ভুক্ত হয় নাই, তারা যেন আবেদন করে। সরকার এটাকে যাচাই বাছাই করে তারা ফাইনাল করবে। তো ওই সময় আমি যেটা করলাম যে আমার কাছে জেনারেল গুল ওসমানী সাহেবের একটা সার্টিফিকেট তখন যেটা দিয়েছিলেন, সেই সার্টিফিকেটটা আমার কাছে আছে। এবং আবার যে ম্যাট্রিক পাস করেছেন সেই সার্টিফিকেট, উনি শেখ বোরহানুদ্দিন কলেজ থেকে 1969 সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন, সেই সার্টিফিকেট, সেগুলো সব কাগজপত্র নিয়ে মোটামুটি আমি জমা দিলাম উজিরপুর থানায়। তো তখন একটা ডেট হলো, যাচাই বাছাই করবার একটা ডেট হলো। তো আমি তখন গেলাম, গিয়ে দেখলাম যে সেখানে তখনকার এই আওয়ামী লীগ গভর্নমেন্টের ফ্যাসিস্ট বলবো, একেবারে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে এমপি ইউনূস তালুকদার ছিলেন, সেখানে উপজেলা চেয়ারম্যান তখন ঝুমুর বালা ছিলেন,
সেখানে এই ঝুমুরবেলা সম্পর্কে একটু বলে নেই মাঝখানে। এই ঝুমুরবেলা মানে তখনকার যে ইউনো ছিলেন, এবং এই ঝুমুরবেলার কারণে আমার বাবার সার্টিফিকেটটা হয় নাই। সেও জায়গার ইউনো, সে কিন্তু দায়িত্ব, এবং এই টোটালটাই মনিটর করছিলেন তিনি। সে যদি আমি জানি না সে খোঁজ খবর নিয়েছে কিনা, এবং সে খোঁজ খবর অবশ্যই নিয়েছে, এবং সে যখন জানতে পেরেছে যে আব্বা বিএনপি করে, ওটা সে মার্ক করে রেখেছে, নোট করে রেখেছে। তো ঝুমুরবেলা ছিল, সেখানে উপজেলা চেয়ারম্যান ছিল হাফিজুর রহমান ইকবাল, সেখানে উপজেলা মেয়র ছিল গিয়াস ব্যাপারী, সেখানে আমাদের বর্তমান যে থানা কমান্ডার, সেই থানা কমান্ডার অদূত সর্দার ছিল, ডেপুটি কমান্ডার হারুন মুন্সি ছিল, আরো তারপরে ইউনিয়নের যে সভাপতি, ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল ওই সময়কার, তিনি একজন মুক্তিযোদ্ধা, আহ খালেক রানী, তারা সবাই উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকে তারা জানে যে আব্বা মুক্তিযোদ্ধা, প্রত্যেকে। কিন্তু আমি না, মানে অবাক হয়ে গেলাম যে একটা মানুষ কোনো কথা বললো না। যে কোনো একজন যদি বলতো যে হ্যাঁ সে মুক্তিযোদ্ধা, ভাই এটা দিয়ে দেন, আমরা সবাই জানি, ইউনূস তালুকদারের জানবার কথাও না। কিন্তু ঝুমুর বেলা সে জানতো যে সে মুক্তিযোদ্ধা কিনা বাকি, কেউ না একটা কথা বললো না। আমি অবাক হয়ে গেলাম, এবং তখন আমি একটা কথা বলছি যে আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই মুক্তিযোদ্ধা, আপনারা শুধু একবার বলেন মুখে যে গোলাম মোস্তফা সে মুক্তিযোদ্ধা না, আমি এই স্বীকৃতি আমি চাই না। কেউ না কোনো কথা বললো না। পরে আমাকে বললো মুস্তাফিজুর সাহেব এমপি সাহেব, মানে এমপি, উনি বললো যে আপনি একটা কাজ করেন, আমরা এখন দিতে পারছি না, আপনি ঢাকায় গিয়ে যোগাযোগ করবেন, আপনি একটা মামলা করেন, মামলা করে তারপর আপনি ঢাকা যোগাযোগ করেন। তখন ওইখানে আমাদের লোকাল যে দুই একজন একদম নর্মাল যারা পদ পদবিতে নাই, আহ, আপনার মুক্তিযোদ্ধা ছিল দু তিনজন, তারা কথা বলতো। তার মধ্যে একজন হচ্ছে সরোয়ার গাজী, তারপরে আরো একজন। এবং মজার বিষয় হলো একজন মুক্তিযোদ্ধা, তিনি হলো বাবুগঞ্জের, তিনি হলো মহিউদ্দিন মানিক, বীর বিক্রম, তিনি বীর বিক্রম তার খেতাব, মহিউদ্দিন মানিক। আমি জানি না উনি এখনো বেঁচে আছেন কিনা আঙ্কেল। তিনি সেখানে দাঁড়ায় বলছে যে আমি মহিউদ্দিন মানিক বীর বিক্রম বলছি যে গোলাম মুস্তফা ভাই সে একজন মুক্তিযোদ্ধা, আমরা নিজেরা দেখেছি, আপনারা এটা দিয়ে দেন। কিন্তু জাস্ট শুধু সে বিএনপি করতো বলে, বিএনপি সিল মারা ছিল বলে তারা তার এই স্বীকৃতিটা তারা দেয় নাই। এবং 2004 সালে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে পুলিশ পর্যন্ত গেছে, কারণ সবাই জানে যে সে একজন মুক্তিযোদ্ধা। সেই জায়গা থেকে শুনে পুলিশ চলে গেছে, এবং পুলিশ যাওয়ার পরে তারা ফিরে আসছে। ফিরে কেন আসছে? তারা ফিরে আসছে হলো তার নামটি গেজেটে অন্তর্ভুক্ত নাই, এই জন্য তাকে আমরা রাষ্ট্রীয় সম্মানটুকু দিতে পারি নাই। তো আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা যে দেশের জন্য যুদ্ধ করলো, দেশকে স্বাধীন করলো, সে মুক্তিযোদ্ধার নাম গেজেটে থাকবে না? তাহলে পরবর্তী যে জেনারেশন আসবে, জেনারেশন তো পরিবর্তন হয়, পরবর্তী যে জেনারেশনটা আসবে তারা তো এই গোলাম মুস্তফার নামই জানবে না, শুনবে না। কাগজের পত্র যদি কোথাও খুঁজে না পায়, তখন বলবে কিসের মুক্তিযোদ্ধা ছিল কি। আমার সেজন্যই এই অবস্থান কর্মসূচি। এবং আমি আওয়ামী লীগ সরকারের এই 16 বছর আমি অনেকবার চেষ্টা করছি, অনেকবার গেছি, কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে নাই, যেহেতু ওই সিলমারা বিএনপি করতো, বিএনপি ইউনিয়নের সভাপতি ছিল। এবং আরো একটা বিষয় আমি বলি যে আমাদের যে যুদ্ধের সময় যে সেক্টর ছিল 9টা সেক্টর, সেই 9টা সেক্টরের একটা সেক্টরের দায়িত্ব ছিল মেজর এম এ জলিল, 9 নম্বর সেক্টরের দায়িত্বে। এই মেজর এম এ জলিল তিনিও আব্বাকে খুব ভালো মতো চিনতেন, খুব ভালো মতো জানতেন, এবং যুদ্ধের পরে এগুলো সব শোনা কথা আমার আব্বার কাছ থেকে শুনেছি। যুদ্ধের পরে মেজর জলিল তাকে ডেকে নিয়ে বলছে যে মোস্তফা একটা কাজ কর, তোকে আমি পুলিশে একটা চাকরি দিয়ে দিই। তার কথা মনে বলছে না না, আমি এইসব পুলিশের চাকরিটা একটু করবো না। যাই হোক, মানে আব্বাকে চেনে না এবং সে মুক্তিযুদ্ধ করে না, এর মানে এই কথা কেউ বলবে না, নোবডি। কিন্তু তারপরও তার এই রাষ্ট্রীয় সম্মানটা আমরা পাই নাই। এবং আমি চাই যে এই গভর্নমেন্ট যেন অবশ্যই অবশ্যই তার নামটি গেজেটে অন্তর্ভুক্ত করে, কারণ গেজেটে অন্তর্ভুক্ত না করলে এই মুক্তিযোদ্ধাকে মানুষ ভুলে যাবে, কেউ মনে রাখবে না। সে একজন গেরিলা মুক্তিযোদ্ধা, তার আন্ডারে। এবং এটা মানে যখন যুদ্ধ হয় তখন আব্বাস তো যুদ্ধে গেছে, এবং সে আরো কয়েকজনকে নিয়ে গেছে, তার সহযোগী মুক্তিযোদ্ধা, সেও আমাদের গ্রামের, আমার চাচা, সে এখন বেঁচে নেই, তার ছেলেরা বেঁচে আছে। তারা সবাই বলে যে হ্যাঁ আমার আব্বাকেও নিয়ে গেছে, আব্বার সঙ্গে ছিল। এরকম একজন মুক্তিযোদ্ধাকে যদি আমরা এই স্বাধীনতা 55 বছরও, মানে এই 5 দিন 6 দিন ধরে কিন্তু আমি অবস্থান করছি শাহবাগে, সবাই দেখছে, সবাই দেখছে, সবাই জানে। কিন্তু তারপরেও না, তারা যখন কিছু বলছে না, আমি জানি না, আমি আমি এটা ছাড়বো না। আমি কারণ আমি আমি এই মুক্তিযোদ্ধার সম্মান, এই স্বীকৃতি আমি নিয়ে তারপর আমি ফিরবো। এবং আমি আগামী শুক্রবারে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত আমি যারা ঢাকা শহরে যারা মুক্তিযোদ্ধারা আছে
উজিরপুর থানার এবং সারা বাংলাদেশের এবং যারা মুক্তিযোদ্ধা সন্তানরা আছে প্রত্যেককে আমি আহ্বান করছি এবং করেছি যে আপনারা সবাই শাহবাগে আছেন, আমার জন্য না, আমার বাবার জন্য না, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার সম্মানটুকু আমরা ফিরিয়ে দিতে চাই। সেজন্য আচ্ছা, কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করছে আমার ভিতরে, আমি কি করি আপনাকে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধার কথা বলেছেন যিনি তাকে দেখেছে যুদ্ধ করতে, এবং এম এ জলিলের কথা বলেছেন। এই দুজন, একজন বলছেন দুজনের কেউ কি বেঁচে আছে? না, দুজন বলতে আর সহযোগী মুক্তিযোদ্ধা দুজন ছিল, তারা দুজনের কেউই বেঁচে নাই। মেজর জলিল মারা গেছেন অনেক আগে, তবে মেজর জলিলের পরিবারের মানুষজন বেঁচে আছে। মেজর জলিলের প্রতি বছর, আব্বা যখন মেজর জলিলের মৃত্যুবার্ষিকী হতো, প্রতি বছর মেজর জলিলের যে তার কবর, সেই কবরে তার পরিবারের মানুষকে নিয়ে আব্বা ফুল দিতে যাইতো। সেই ডকুমেন্টস আছে আমার কাছে, ছবি আছে। তো আপনার মাধ্যমেই আমি বলছি যে যেহেতু আপনি সম্প্রচার করবেন, আমি আপনার মাধ্যমেই বলছি যে মেজর জলিলের পরিবারের যদি কেউ শুনে থাকেন বা যদি কেউ দেখে থাকেন, আপনাদের অনুরোধ করবো যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক অনেক বেশি উপকৃত হব। তবে আমার কাছে আপনাকে, জি আমি আর একটু বলি, সেটা হলো যে আমি এর মধ্যে আমি কয়েকবার আমি গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে যারা মুক্তিযোদ্ধা আছে, এরকম 3-4 জন মুক্তিযোদ্ধা বর্তমানেও, যেহেতু কমিটি নাই কিন্তু ডেপুটি কমান্ডার ছিলেন আমাদের থানা, যে ডেপুটি কমান্ডার হারুন মুন্সি, এবং আরো 2-3 জন মুক্তিযোদ্ধা যারা গেজেট যুক্ত, তাদের সাক্ষাৎকার আমি নিয়ে এসেছি এবং তাদের সাক্ষাৎকার গুলো আমার কাছে আছে। তারা যে সাক্ষাৎকার দিয়েছে যে হ্যাঁ সে একজন মুক্তিযোদ্ধা, সেই সাক্ষাৎকার গুলো আছে আমার কাছে এবং সেগুলো আমি অনিয়ারও করেছি। আচ্ছা, ওই ফুটেজ গুলো একটু আমাকে দিয়ে। জি। সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হলো যে আপনার বাবা মানে আঙ্কেল চান নাই যে সে রাষ্ট্র থেকে সুবিধা নেই, এটা সে চায় নাই। এই জন্যই সে ওখানে আবেদন করে নাই প্রথম দিকে। পরের দিকে আপনাদের অনুরোধে সে আবেদন করেছিল, সরকার সেটা আমলে নেয় নাই বা নিতে পারে নাই। কিন্তু কথা হলো গিয়া যে একজন মুক্তিযোদ্ধাকে তার মৃত্যুর সময় যখন পুলিশ গেল তাকে রাষ্ট্রীয় সম্মান দিতে, না দিয়ে ফিরে আসলো, পুলিশ তখন কেন গেল? যদি সে মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত নাই হয়ে থাকে, পুলিশ গেল কেন? তাকে কে ইনফর্ম করলো বা সে কোন তাগিদে গেল? আমি আসলে পুলিশ যে কেন গিয়েছিল ওই তর্কে আমি আসলে ওই কথোপকথন আমি যাইনি। আমি তখন আব্বাকে নিয়ে আমি ছিলাম একটা শোকের মধ্যে, দাফন কাফন কি করবো, কোথায় করবো না করবো। না আমি বুঝতে পারছি সেটা। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে আপনাকে একটা কথা কিন্তু আমি বলছি যে সারা আব্বা একজন জনপ্রিয় মানুষ ছিলেন উজিরপুর থানা ব্যাপী, শুধু বিএনপির জন্য না, মানে বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের কাছে সে একজন জনপ্রিয় মানুষ ছিলেন। এবং তার যে বিচরণ, সেই বিচরণে এবং কোন এলাকায় প্রত্যেকটা মানুষ জানতো যে সে একজন মুক্তিযোদ্ধা। এখন যেহেতু পুলিশ জানে যে সে একজন মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে হয়তো তারা চলে গেছে, আমার ধারণা যে সেই জায়গা থেকে হয়তো চলে গেছে। কিন্তু পরবর্তীতে ইউনো যখন তাদেরকে বলছে যে না সে গেজেট নাই, তখন তারা হয়তো ফিরে আসছে তাদের ইয়েতে বলতে। আমার কাছে এরকম একটা বিষয় মনে হয়েছে। তার মানে এবং পরবর্তীতে এই ঘটনাও প্রমাণ করে যে তারা জানে সে মুক্তিযোদ্ধা। গেছে, যাইনেই গেছে, কিন্তু গেজেটের নাম ওঠে নাই বলে তারা ফেরত আসছে। এটা একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে ছিল না বলে তারা ফেরত আসছে। বাট তারা পার্সোনালি ইনফর্ম যে আঙ্কেল একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়া যে রাষ্ট্র এই মুহূর্তে মানে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, জামাত হোক, যেই হোক না কেন, তাদের ভেতরে যদি দেশপ্রেম থেকে থাকতো, তাইলে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কোন দলের কিনা সেটা তো দেখার কথা ছিল না। সে একজন মুক্তিযোদ্ধা, ওইটা দেখার কথা ছিল। তো আপনি যে লোকটার নাম বললেন, কি জানি, বা কমিটিতে ছিল যখন দিয়ে দিল, কি বালাই, কে বুঝি নাই, ওই যে এক লোকের নাম ঝুমুরবালা। এই ঝুমুরবালা নিশ্চয়ই আওয়ামী লীগ করতেন।
এবং তিনি কট্টর আওয়ামী লীগ করতেন বলেই তিনি বিএনপির লোককে ওইখান থেকে ছাঁটাই করছেন। এটা তাদের, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন নিঃসন্দেহে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা যখন আওয়ামী লীগ হয়ে যাওয়ার পরে লীগ হয়ে যায়, সে আর মুক্তিযোদ্ধা থাকে না, তখন এটা খুবই কষ্টের। একজন মুক্তিযোদ্ধার পরিচয়, পরবর্তী পরিচয় সে লীগ হইতে পারে, সে বিএনপি হইতে পারে, সে অন্য যে কোনো দল হইতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা একবারে পরিবর্তন হয়ে শুধু লীগ হয়ে যাবে, দিস ইজ ভেরি আনফরচুনেট। একজন বিএনপি পরিবর্তন হয়ে শুধু বিএনপি হয়ে যাবে, এটাও খুব আনফরচুনেট। ওইখানে যদি এমনও ঘটনা হয়তো আছে, আমাদের অনেকেই হয়তো জানি না, যে একজন বিএনপির এরকম ব্যক্তিও হয়তো একজন লীগের একজনকে বাদ দিয়ে দিছে পরবর্তীতে যায়, বা জামাতের একজনকে বাদ দিয়ে দিছে। হ্যাঁ, এরকম এটা না, অনেক আছে, এরকম অনেক আছে। সো আমি এই ভিডিওর মাধ্যমে আমিও আপনার হয়ে রিকোয়েস্ট করছি জনাব তারেক রহমানকে, যে আপনি অনেক সংশোধিত এবং পরিমার্জিত একজন নতুন তারেক রহমান, যেটা এখনো পর্যন্ত আমরা দেখছি। সো অবশ্যই আপনি এই বিষয়টা আমলে নিয়ে আপনার লোকজনদেরকে হুকুম দিবেন যে এই বিষয়টা যেন যত দ্রুত সম্ভব এটা একটা সমাধান হয়ে যায়। আপনি যদি এর পরবর্তীতে কি কি পদক্ষেপ নেবেন যদি সরকার এখনো এটার দিকে দৃষ্টি না দেয়? আচ্ছা, পদক্ষেপ বলতে যেটা হলো যে আমি দুটো জিনিস আমি চাই আমার কাছে, আমার সরকারের কাছে এই মুহূর্তে আমার দুটো জিনিস চাওয়া। সেটা হলো যে, একটা হলো যে তার নামটি গেজেটে অন্তর্ভুক্ত করা, এবং আরেকটি হলো যে মরণোত্তর তার যে রাষ্ট্রীয় সম্মান, একজন মুক্তিযোদ্ধার যে সম্মান, সেই সম্মান কিন্তু সে পায়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আব্বার কখনো মনে হয়নি যে সে রাষ্ট্রীয় সম্মান পাবে না। সে একজন মুক্তিযোদ্ধা, সে যে রাষ্ট্রীয় সম্মান, মানে এই সম্মানটুকু সে পাবে না, আমার কাছে মনে হচ্ছে তার সেটা কখনো মনে হয় নাই। হয়তো সেজন্য সে আগায় নাই, যে না অন্তত এইটুকু তো আমি পাবো একজন মুক্তিযোদ্ধা হয়ে। এইটুকু যখন সে পাইলো না, তখন আমার কাছে অনেক, মানে আমার কাছে খারাপ লাগছে অনেক, যে এইটুকু তো ডিজার্ভ করি, একজন করতো সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তারপরেও যেটা হচ্ছে, আমি শুক্রবারে আমি একটা বড় গ্যাদারিং এর চেষ্টা করছি, আমি যারা তার যারা শুভাকাঙ্ক্ষী এবং সারা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে, ঢাকা শহরে যেসব মুক্তিযোদ্ধারা আছে, তার সন্তানরা আছে, আমি সবাইকে আহ্বান করেছি। আমি শুক্রবারে আমরা বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত আমরা একটা জমায়েত করব, এবং তারপরে আমার ইচ্ছা যেটা আছে সেটা হলো যে আমরা একটা স্মারকলিপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটা স্মারকলিপি দেওয়ার একটা প্রক্রিয়া করছি, এবং স্মারকলিপি দেওয়ার পরেও যদি আমরা একটা টাইম দিয়ে দিব, যে আপনি দেখেন যে আমি এটা বলতে চাইনি, কিন্তু আমার কাছে না বারবার মনে হচ্ছে, আমার এটা গলা পর্যন্ত আটকে আছে, যে তারেক রহমান সেই বাংলাদেশের নাগরিক, আমরা প্রত্যেকটা মানুষ জানি, 18 কোটি মানুষ জানে সেই বাংলাদেশের নাগরিক। সে যখন লন্ডন থেকে 16 বছর পরে ফিরে আসছে, অনলি 24 ঘন্টা, 24 আওয়ার্স, আমরা কিন্তু তার সার্টিফিকেটটা নাগরিক, তার ভোটার আইডি কার্ড যেটা বলি, সনদ, সেটা আমরা দিয়ে দিচ্ছি, এবং সেটা শনিবারে আমরা কেউ কোনো কিছু বলিনি, কারণ আমরা জানি যে সে নাগরিক। আজ না হয় কাল হবে, এটা হইতে হবে, 1 ঘন্টা হোক বা 5 ঘন্টা হোক, একদিন হোক, সেটা ম্যাটার করে না। তো যদি চায় গভর্নমেন্ট, যদি তারেক রহমান যদি বলে, আপনার মাধ্যমেই বলছি, যে তারেক রহমান যদি বলে যে বাস্তবতার কথা বলছি, ঠিক আছে, গোলাম মুস্তফা সাহেবের যে বিষয়টা আছে একটু দেখেন, এটা দিয়ে দেন, যদি এটা লিগেল হলে আপনারা দিয়ে দেন। এটা কিন্তু একদিনের মামলা ভাই, আমাদের এই সময় একদিনের মামলা। জাস্ট দুটো ফোন করবে, থানায় দুটো ফোন করবে, থানা কমান্ডারদেরকে ফোন করবে, 5 জনকে ফোন করবে, হ্যাঁ তিনি মুক্তিযোদ্ধা, ওকে ঠিক আছে, গোলাম আহমদ সাহেব আপনার এটা হয়ে গেছে। চাইলে কিন্তু এটা একদিনের ব্যাপার। এখন যদি তারা একটা লন্ডি প্রসেস করে, তাহলে হয়তো আমি আবারও পথে নামবো, আমি আবারও রাস্তায় অবস্থান কর্মসূচিতে যাব, কিন্তু সেটা পরে দেখবো। আগে আমি শুক্রবারটা দেখে আমি একটা স্মারকলিপি আপনার আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে স্মারকলিপি আমি দেবার পরিকল্পনা করছি এখন পর্যন্ত। এইটুকু। সেটাই আমি জানতে চাচ্ছি যে আপনার এই রাস্তায় অবস্থানটা, শাহবাগের অবস্থানটা কতদিন চলবে? যতদিন সরকার এটা না মানবে, নাকি একটা নির্দিষ্ট সময় থাকে? না, আমি শুক্রবারে এটাকে শেষ করব। শেষ করব ওই আমাদের ওই অবস্থান কর্মসূচি দিয়ে শেষ করব, এবং শেষ করে আমরা হয়তো পরের যে কোনো একটা ওয়ার্কিং ডেতে আমরা মন্ত্রণালয়ে আমরা একটা স্মারকলিপি আমরা দিব।
তো স্মারকলিপি দেওয়ার পরে এরপরে তাদেরকে ওইটা একটা টাইম দিয়ে দেবো যে ঠিক আছে আপনাদেরকে 15 দিন সময় দেওয়া হলো বা 1 মাস সময় দেওয়া হলো, ওই টাইমটা আমি বেঁধে দেবো এবং তার মধ্যে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলে হয়তো ওই টাইমের পরে আমি আবার অবস্থান কর্মসূচিতে আমি যাব। ঠিক আছে মাহমুদ ভাই, আজকের এপিসোডটা এখানে শেষ করছি। আরো একদিন নিশ্চয়ই আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে, দেশবাসী আপনাদের ধন্যবাদ। আশা করি আপনারা একটি যৌক্তিক, একটি ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।